যে সমস্ত চাষি ভাই আপনারা বোরো ধান চাষ করেছেন 21 থেকে 25 দিনের মাথায় আপনারা জমিতে কিন্তু প্রথম চাপান সার দিয়ে কমপ্লিট করেছেন। সেই সার পেয়ে আপনার জমিতে আপনার চোখের সামনে কিন্তু গাছগুলো ধীরে ধীরে বাড়ছে এবং পাশকাঠির সংখ্যা প্রচুর পরিমাণে বাড়াচ্ছে। কিন্তু চাষি ভাই, যখন আপনার ধান ধীরে ধীরে 40 দিনের মাথায় পৌঁছাবে, সেই পাশকাঠিগুলো মোটা হবে এবং সংখ্যায় আরও বৃদ্ধি পাবে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো 40 দিনে ক্রস করেছে। খেয়াল করুন পাশকাঠির সংখ্যা কতটা নিয়েছে, এখানে প্রায় 50টার উপরে আছে। তো এরকম ভিতরেও আপনারা খেয়াল করুন, এই দেখুন। এইবার চাষি ভাই দেখবেন 21 দিনের সার খেতে খেতে গাছগুলো যখন আপনার 40 দিনের দিকে পৌঁছাচ্ছে, ঠিক সেই সময় দেখবেন আপনার সম্পূর্ণ জমির ধান গাছ কিন্তু একরকম সবুজ থাকবে না। ধানের পাতার উপরে দেখবেন বিভিন্ন স্পট দেখা দেবে। পাতার যে সবুজ ভাব আস্তে আস্তে কমতে থাকবে। পাতার শিরাগুলো সবুজ থাকলেও মাঝখানে একটা কেমন আপনার ফ্যাকাশে কালার মতো হবে। এরকম বিভিন্ন খাবারজনিত সমস্যা কিন্তু দেখা দেবে। আর ধানে যদি চাষি ভাই অধিক ফলন নিতে হয়, এই খাবারের ঘাটতি যেন কখনো একদম শীষ বার হওয়া পর্যন্ত খাবারের ঘাটতি যেন কোনোভাবে না পড়ে। এই খাবার একটা চাষি ভাই নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আপনার প্রথম থেকে শুরু করে একদম স্টিকগুলো শীষগুলো বার হওয়া পর্যন্ত সুষমভাবে খাবার, সময় উপযোগী খাবার। দেখুন, প্রথমে নাইট্রোজেনের পরিমাণ বেশি লাগে, তারপরে পটাশের চাহিদা লাগে, শীষ বার হওয়ার আগে ফসফেট এবং পটাশ বেশি পরিমাণে লাগে, শীষ ঘুরে গেলে সেখানে শুধুমাত্র পটাশের পরিমাণ লাগে, অ্যামিনো অ্যাসিড লাগে, বিভিন্ন উপাদান কিন্তু লাগে। তো ঠিক সময় উপযোগী উপাদান আপনাকে কিন্তু সাপ্লাই দিয়ে যেতে হবে। আর নিরবিচ্ছিন্ন একটা কীটনাশক চক্র আপনাকে তৈরি করতে হবে, যেটা সুরক্ষা দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ধানের। তো যখন আপনার ধান চাষি ভাই 40 দিনে পৌঁছাচ্ছে, 40 থেকে 45 দিন এর মাঝের যে পরিচর্যাটা, অর্থাৎ 40 দিনের যে সার কি দেবেন সেটা আজকের ভিডিওতে তুলে ধরব। 45 দিনের মাথায় একটা স্প্রে করতে হবে, সেই স্প্রেতে কীটনাশক এবং খাবার থাকবে ওপর থেকে স্প্রে, খুব কম দামের খাবার, সেটা আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। আর আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যারা চ্যানেলে প্রথম এসছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবার চাষি ভাই প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এই 40 দিনের মাথায়, ঠিক 40 দিন, আপনি 38 থেকে 42 দিন এই মাঝে কিন্তু আপনাকে খাবার জমিতে দিয়ে কমপ্লিট করতে হবে। সেটা কিভাবে দেবেন আর কি দেবেন সেটা আবার আপনাদের সঙ্গে ধীরে ধীরে আলোচনা করি। দেখুন, প্রথম আমরা যখন 21 দিনের থেকে 25 দিনের মাঝখানে গাছের খাবারটা দিয়েছিলাম, সেই খাবার এখন তো আর ধীরে ধীরে জমিতে কমতে থাকবে, কারণ পাশকাঠিগুলো মোটা হচ্ছে, শিকড়ের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ছে। কদিন বাদেই তো এরা মানে আপনার জমিতে মানে কাজ থোড় হবে, তারপরে থোড় হবে, শীষগুলো বার হবে। তো এই সময় তো এরা যখন প্রোডাক্টিভ স্টেজে যাবে, অর্থাৎ উৎপাদনশীল স্তরে যাবে, প্রচুর পরিমাণে খাবার দরকার হবে। এবার প্রথম দিকে দেখুন, অল্প একটু ভেবে দেখুন 21 দিনের মাথায় আমরা কি দিয়েছিলাম। সেখানে প্রধানত আমরা নাইট্রোজেন আর পটাশের চাহিদা পূরণ করেছিলাম, অর্থাৎ ইউরিয়া আর পটাশ তো দিয়েছিলামই, সঙ্গে দিয়েছিলাম জিঙ্ক, সালফার, আর হচ্ছে আপনার কেউ ধ্রুবি গোল্ড, কেউ খোল, অথবা কেউ সিউইড, অর্থাৎ সাগরিকা, বায়োভিটা এক্স, ন্যানোজি মেক্সটুড, এই জাতীয় প্রথম চাপানে সেটা আপনাদের কাছে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছিলাম ভাগ ভাগ করে। কেউ ধ্রুবি গোল্ড ব্যবহার করলে সে খোল ব্যবহার করেনি, খোল ব্যবহার করলে ধ্রুবি গোল্ড দেওয়ার দরকার ছিল না। তো এইভাবে মোট 3 ধরনের চাপান আপনাদের কাছে কিন্তু আগে তুলে ধরেছিলাম। তো এই সময় আমাদের সেই সময়কে একটা কথা বলেছিলাম যে সার কিছু হাতে রাখতে হবে। কোন কোন সার? দেখুন, প্রথমে আপনারা যে ইউরিয়া দিয়েছিলেন, এখন এই পর্যায়ে আপনাদের ইউরিয়া দিতে হবে জমিতে, যেটা সেটা পরিমাণ বলে দিচ্ছি, আপনারা 10 কেজি হাইয়েস্ট ঊর্ধ্বে, আর নিম্নে সেখানে 7 কেজি ব্যবহার করবেন। আপনার জমির গাছগুলো দেখেন যদি সবুজ রয়েছে, সুন্দর রয়েছে, তাহলে সেক্ষেত্রে 7 কেজি মাত্র ব্যবহার করবেন। আর জমির জায়গায় জায়গায় যদি হলুদের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সারটা ছেটানোর সময় খুব মানে বুঝে শুনে ছেটাতে হবে। যেখানে হলুদ ভাব সেখানে একটু বেশি ছেটাতে হবে, যেখানে সবুজ সুন্দর আছে সেখানে কম ছেটাতে হবে। তো নাইট্রোজেনের চাহিদা এখন আপনি পূরণ করবেন, সেটা বললাম 7 থেকে 8 কেজি, আর একটু বেশি হলুদ হলে সেটা 10 কেজি। এবার আসি পটাশের কথায়। চাষি ভাই, যখনই নাইট্রোজেন জমিতে প্রয়োগ করবেন, আর এই স্টেজে কদিন বাদেই যখন শীষ বার হবে, গাছগুলোর গোড়াকে শক্ত করতে, গাছগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে, যে শীষগুলো বার হবে সেগুলো রোগমুক্ত রাখতে হবে, এর জন্য আমাদের কিন্তু পটাশ দিতেই হবে। আপনি পটাশ কতটুকু দেবেন? দেখুন, এই সময় 6 কিলো মতো পটাশ দেবেন। 33 শতক বিঘাতে বলছি, 6 কেজি মাত্র পটাশ দেবেন।
যদি গাছ বেশি সবুজ, পাতাগুলো মনে হয় যদি সবুজ লম্বা টাইপের হয়ে নিচের দিকে বেঁকে বেঁকে ঝুলে ঝুলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 8 কেজি পটাশ ব্যবহার করতে হবে। আশা করি প্রথম চাপানে আপনারা সবাই কিন্তু জিঙ্ক ব্যবহার করেছেন। জিঙ্ক যদি ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনারা জিঙ্ক অবশ্যই দেবেন। এখনও কিন্তু জিঙ্ক দেওয়ার সময় আছে। তো বিঘাতে আপনারা এই সময় 21% যদি দেন 33 শতকে 3 কিলো দেবেন, না হলে 33% দিলে আপনারা 2 কিলো জিঙ্ক অবশ্যই দেবেন। এই যে সারগুলো বললাম ইউরিয়া আর পটাশ, এর সঙ্গে চাষি ভাই এই সময় আপনারা অবশ্যই একটা জিনিস মেশাবেন, তাহলে ফলনের পার্থক্য আপনি দেখতে পাবেন। আপনারা তো আপনাদের মতো চাষ করছেন চাষি ভাই, অল্প একটু জায়গা আমার মতো চাষ করে দেখুন, ফলাফল কিন্তু দেখতে পাবেন। যেরকম এই সময় ইউরিয়া পটাশের সঙ্গে যেটা দরকার, কারণ আর ধরুন 15 দিন বাদেই তো এই গাছগুলো থোড় হবে, সেখান থেকে তো স্টিক বার হবে। তো এই সময় গাছে যেটা প্রচুর পরিমাণে দরকার হবে সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষের দরকার। আর বাইরে থেকে আমাদের চাষি ভাই প্রোটিনের চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে ধানজাইম গোল্ড। এই ধানজাইম গোল্ড আপনারা ধানে দেবেন মোট 1 বিঘাতে 33 শতকে চাষি ভাই 2.5 কেজি, সর্বনিম্ন আপনারা 2 কেজি ব্যবহার করতে পারেন। এই ধানজাইম গোল্ড তৈরি হয় চাষি ভাই সমুদ্রের ভিতরে যে ঘাস থাকে, সমুদ্রের ঘাসের দেহ থেকে। তো এর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা আপনারা জমিতে অ্যাপ্লাই করলে যখন কোষ বিভাজন হয়, যে নতুন কোষগুলো হয়, সেই কোষের ডেভেলপমেন্টে ভীষণ পরিমাণে কাজে লাগে। আর একটা জিনিস ধানজাইম গোল্ডের ভিতরে উৎসেচক আছে, যেটা আপনার জৈব অনুঘটকের মতো কাজ করে। এই উৎসেচকটা জৈব অনুঘটকের মতো কাজ করে সালোক সংশ্লেষের হারকে বাড়িয়ে দেবে, আর সালোক সংশ্লেষের হার যখন বাড়বে তখন গাছে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, খাদ্য উৎপন্ন হবে, যেটা স্টিক বার হওয়ার সময় প্রচুর পরিমাণে কাজে লাগবে। তো ধানজাইম গোল্ড আপনার যদি দিতে হয়, বা বাংলাদেশের চাষি ভাই আপনারা যদি এনজাইম, যে কোনো এনজাইম এই সময় আপনারা সারের সঙ্গে 2 কেজি মিশিয়ে ব্যবহার করবেন। যদি আপনারা দানাদার না পান, তাহলে সেক্ষেত্রে লিকুইড সারের সঙ্গে মিশিয়ে জমিতে দিয়ে দেবেন। আবার বলছি, এনজাইম যেটাকে উৎসেচক বলে, যেটা জৈব অনুঘটকের মতো কাজ করে। তো এই যে খাবারটা বললাম, যেটা আপনার সার হিসাবে মাটিতে আপনারা দেবেন, এটা অবশ্যই 40 দিনের মধ্যে আপনারা কমপ্লিট করবেন। কেমন? এইবার 40 দিন যখন ক্রস করবে 45 দিন, 45 দিনে আপনাদের কিন্তু জমিতে একটা কীটনাশক দিতে হবে, আর কিছু খাবার উপরে স্প্রে করতে হবে। খাবারের দাম খুবই কম, দেখা যাচ্ছে 3 টাকা করে পড়বে। এক চার্জারে আপনি যদি খরচ করেন 3 টাকা, একটা সার যেটা বলবো সেটা 3 টাকা খরচ হবে, একটা 6 টাকা খরচ হবে, এই রকম। কিন্তু তার কাজ কিন্তু স্টিক বার হওয়ার আগে প্রচুর পরিমাণে আপনার প্রয়োজন হবে। ঠিক সময় উপযোগী খাবারগুলো আপনার ধানে কিন্তু এই মুহূর্তে প্রয়োগ করতে হবে, যেটা আগে প্রয়োজন ছিল না কিন্তু এই মুহূর্তে প্রয়োজন। আবার খেয়াল করে দেখুন, যখন শীষগুলো বার হওয়ার ঠিক 7 থেকে 8 দিন আগে, সেই সময় যে খাবারটা প্রয়োজন হয় তখন আপনাদের জানাবো। স্টিকগুলো ঘুরে গেলে আরেকটা খাবার, লাস্ট খাবার প্রয়োজন হয়, সেটা উপরে স্প্রে করতে হয়, খুব ন্যূনতম খরচ। ধাপে ধাপে আপনাদের সেগুলো তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তের কথা যেটা বলছি, আপনাদের স্প্রেতে যে খাবারটা দেবেন 45 দিনের মাথায়, প্রথম যেটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আপনার যদি মনে হয় আমার ধান গাছ তো খুব সুন্দর, একদম সবুজ আছে এই রকম, তবু আপনারা যদি ব্যবহার করেন কোনো ক্ষতি নেই, ভালো ছাড়া ক্ষতি নেই। আর যে সমস্ত চাষি ভাই আপনাদের ধানের জমি মনে হচ্ছে আমার হলুদ ভাব, পাতার উপরে একটু ছোট ছোট স্পট পড়েছে বাস্টের মতো, মানে ঝলসার মতো, যেটা জিঙ্কের অভাবে হয়, আবার দেখা যাচ্ছে শিরাগুলো সবুজ আছে, মাঝখানে ফ্যাকাশে হলুদ কালার মতো হয়ে যাচ্ছে, যেটা লৌহের অভাবে হয়। তো ঠিক এই সমস্ত অভাবগুলো মেটাবে একটা স্প্রে, সেটা হচ্ছে দেখুন ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 50 গ্রাম নেবেন, যার দাম 3 টাকা 3.5 টাকা পড়ে। 2 কিলো ইফকোর ম্যাগনেসিয়ামের দাম আপনার 64 টাকা বর্তমানে। আপনারা সারের সঙ্গেও 2 কেজি বিঘাতে মিশিয়ে দিতে পারেন, তাহলে উপরে স্প্রে দরকার নেই। তাহলে বললাম 50 গ্রাম 15 লিটার জলে গুলবেন, আর তার সঙ্গে যেটা গুলবেন সেটা হচ্ছে ফেরাস সালফেট, অবশ্যই দেবেন এই সময়। এই যে ফেরাস সালফেটের কথা বলা হচ্ছে, ফেরাস সালফেট তো এটা গাছের একটা খাদ্য। এই ফেরাস সালফেট মূলত এর ভিতরে আপনার 19% লৌহ থাকে, আর সঙ্গে 10.5% আপনার সালফার থাকে। তো এই লৌহ মূলত কি করে, গাছের যে আয়রন ক্লোরোসিস, অর্থাৎ আয়রনের অভাবে যে হলুদ রঙের পাতা হয়, শিরাগুলো সবুজ থাকে, মাঝখানে ফ্যাকাশে কালার হয়, তার কিন্তু এটা নিরাময় করে। অর্থাৎ গাছে যদি আপনার এরকম হলুদ ভাব চলে আসে, ফ্যাকাশে হলুদ, তাহলে আপনি কিন্তু অবশ্যই ফেরাস সালফেট স্প্রে করবেন। আর একটা, যদি হাই অ্যালকালাইন আপনার সয়েল হয়, তাহলে সেক্ষেত্রে মাটির পিএইচ ভ্যালু এটা কিন্তু কমিয়ে আনতে এই ফেরাস সালফেট বিশেষ ভূমিকা পালন করে।
তো এই ক্ষেত্রে ফেরাস সালফেট আপনারা কোথায় পাবেন? দেখুন, ফেরাস সালফেট আপনারা চিলেটেড আকারে পেতে পারেন, আবার আপনারা মানে ফেরাস সালফেট আকারে মানে লবণ আকারে এটা পেতে পারেন আপনারা। তো সেক্ষেত্রে আপনারা অ্যামাজন, এগ্রিবেগ্রি, ফ্লিপকার্ট এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। অনলাইন থেকে এটা সারের দোকানে না পেলে অনলাইন থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন, দাম খুবই কম আছে। আপনার যে ম্যাগনেসিয়াম সালফেট বললাম সেটা আপনার সালোক সংশ্লেষের হার বাড়াবে, আপনার পাতাটাকে সবুজ করবে, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে আপনার ধাতব উপাদান ক্লোরোফিলের। তো এই দুটো উপাদান দেবেন। আর একটা উপাদান দেবেন, সেটা হচ্ছে ইউরিয়া, 20 গ্রাম ইউরিয়া চাষি ভাই, 20 গ্রাম ইউরিয়া মাত্র 15 লিটার জলে 3টা আলাদা করে গুলে একসঙ্গে জমিতে ওপরে স্প্রে করে দেবেন বিকাল 4টের সময়। এবার কথা হচ্ছে কীটনাশক আপনাদের বলেছিলাম, আপনারা প্রথমে দানাদার কীটনাশক দিয়েছিলেন, হয় কার্টা ফাইডোক্লোরাইড নাই ক্লোরো অ্যান্টানিলিপল দিয়েছিলেন। তো ঠিক তার 3 দিন বাদে 5 দিন বাদে জমিতে আপনাদের বলেছিলাম হয় ভায়াগো নাই এনসিপিও জমিতে স্প্রে করে দিতে, আপনারা দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে 100% মাজরা জমিকে কিন্তু ছুঁতে পারবে না। আমি বলেছিলাম সেই অ্যাকশনটা আপনার জমিতে থাকবে 13 থেকে 15 দিন। তা ভেবে দেখুন, যখন 40 দিন হচ্ছে আপনার গাছের বয়স, 45 দিন যখনই আসবে তখন আপনার 15 দিন সেটা ক্রস করবে। আর 45 দিনে আমি বললাম যে কীটনাশকের একটা নিশ্ছিদ্র বলয় তৈরি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে 45 দিনের মাথায় চাষি ভাই আপনাকে জমিতে একটা হালকা স্প্রে করতে হবে কীটনাশকের। খেয়াল করে দেখবেন যেন মাজরার যে মথগুলো আছে সেগুলো যেন আপনার পাতার উপরে উড়ে না বসে। এক্ষেত্রে একদম সস্তা যেটা আপনি বলছি, প্রপিনোফস সাইপারমেথ্রিন বাংলাদেশে ইজি পেয়ে যাবেন, আমাদের এখানেও পাই, যেটা প্রফিক্স সুপার বলি, অথবা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন যেটা আমাদের এখানে হামলা। ঠিক আছে, আপনাদের ওখানেও দেখবেন অনেক মানে আপনারা ব্যবহার করে থাকেন, এটা ওষুধের নাম বলার দরকার নেই। কিন্তু এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে অ্যাসিফেট, অবশ্যই অ্যাসিফেট মেশাবেন, দেখবেন তাহলে ওই মথগুলো আর উড়ে বসবে না। আর ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন যদি দেন, আর অথবা প্রোপিনোফস সাইপারমেথ্রিন দিলে যে ছোট ছোট লার্ভাগুলোও যদি হয়ে থাকে সেগুলোও মারা যাবে। আর এটা আপনার ধানকে টেনে দেবে 7 থেকে 8 দিন, মানে 7 থেকে 8 দিন এর প্রভাব রেখে দেবে। তাহলে তারপরে যখন কীটনাশক প্রয়োজন হবে লাস্ট, সেটা তখন আপনাদেরকে তো বলেছি কার্টা ফাইডোক্লোরাইড আর প্রফিক্স সুপার দুটো মিশিয়ে দেবেন, তাহলে একদম 100% মাজরা মুক্ত থাকবে ধান। এই কার্টা ফাইডোক্লোরাইড আর প্রফিক্স সুপার এই দুটো মেশাবেন একদম শেষ স্টেজে, মানে যখন স্টিক বার হচ্ছে তার ঠিক 7-8 দিন বাদে। তাহলে ওটা দেখবেন 14-15 দিন যখন টেনে দেবে, তাহলে আপনার আর কোনো চিন্তা নেই, ধানগুলো যখন শীষ বেঁকে যাবে আপনার মাজরামুক্ত ধান ঘরে তুলতে পারবেন। তো চাষি ভাইয়ের পরের ভিডিওতে আপনাদের বিএলবি নিয়ে একটা সুন্দর সমাধানের ভিডিও দেব, তো সঙ্গে থাকবেন, চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।